হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে কুসুম নেট ক্লাসেসে স্বাগত জানাই। এবং আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে আজকে আমরা জানি 17ই ডিসেম্বর WB সেট 2024-এর পরীক্ষা হয়েছে এবং সমস্ত সাবজেক্টেরই আজকে পরীক্ষা হয়েছে। আমরা এই ভিডিওতে 1 থেকে 50 পর্যন্ত হিস্ট্রি সাবজেক্টের আলোচনা করব এবং ডিটেলস অ্যানালাইসিস করার চেষ্টা করব, অথেন্টিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমরা ধৈর্য সহকারে শোনো এবং যত সম্ভব নিজের বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারাও অ্যান্সারগুলো মিলিয়ে নিতে সক্ষম হয়। ঠিক আছে? তো প্রথম কোশ্চেন আমাদের যেটা ইতিহাসের আছে, বেশি সময় নষ্ট না করে আমরা প্রথমেই দেখে নেব প্রথম কোশ্চেন আমাদের কি আছে। আমি বাংলাতেই পড়ছি। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি হরপ্পার অন্তর্ভুক্ত নয়? হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সঙ্গে কোনটা মানে অন্তর্ভুক্ত নয়, কোন সাইটটা? চানহুদাড়ো, কোটদিজি, সহগড়া, দেশালপুর। আমরা সবাই জানি চানহুদাড়ো, কোটদিজি, দেশালপুর এগুলো হরপ্পা সভ্যতার অন্তর্ভুক্ত ছিল। কোনটা ছিল না, নয়, আমাদের এই যে নয় আছে, এই নয়টাকে আমাদের সব থেকে আগে ধ্যান দিতে হবে। ঠিক আছে? তো সেটা হবে সহগড়া। কেননা সহগড়া আর মহাস্থান এই দুটো জায়গা, এই দুটো সাইট আমরা জানি এটা মৌর্যকালীন সাইট। ঠিক আছে? যেখান থেকে আমরা তাম্রপট্ট পেয়েছি, যেখানে সেই মহাস্থান যে তাম্রপট্ট থেকে আমরা কপার প্লেট থেকে আমরা জানতে পারি সেখানে অন্নাগারের চিত্র পাচ্ছি। সহগড়াও মৌর্যকালীন একটা সাইট। ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমাদের কি হবে? কলহনের রাজ তরঙ্গিনীর রচনা শেষ কবে হয়েছিল? শেষ হয়েছিল, শুরু কিন্তু বলেনি। আমরা জানি কলহনের রাজ তরঙ্গিনী কাশ্মীরের ইতিহাস বর্ণনা করে। এটা শেষ হয়েছিল 1150 খ্রিস্টাব্দ। ঠিক আছে? আমরা জানি এটা 1148-এ শুরু হয়েছিল এবং 50-এ শেষ হয়েছিল। যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। কলহনের রাজ তরঙ্গিনী গ্রন্থটাকে আমরা প্রথম ভারতীয় ঐতিহাসিক গ্রন্থের মানে পর্যায়ে রাখি। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। তৃতীয় প্রশ্ন কি বলছে? ষষ্ঠ শতাব্দী থেকে ভারতে মানে ষষ্ঠ শতাব্দী থেকে যে লিপিতে ব্রাহ্মী লিপির বিবর্তন শুরু হয় সেটা কোন লিপি? এখানে একটা ক্লু আমাদের কিওয়ার্ড দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে ষষ্ঠ শতাব্দী। তো প্রথমেই আমরা বলি অ্যারামাইক লিপি। অ্যারামাইক লিপি কিন্তু আমরা জানি মানে এলিমিনেট করতে হবে আমাদের। অ্যারামাইক লিপি আমরা অনেক পুরনো, আমরা অশোকের যে আমরা শিলালেখগুলো দেখতে পাই সেটা তো নয় অবশ্যই, সেখানে আমরা অ্যারামাইক লিপির ব্যবহার দেখেছি। ক্ষত্রপ এটাও হবে না, কারণ আমরা জানি যে শক ক্ষত্রপ যারা এসেছিল তারাও অনেক আগের। আর এই যে ভাট্টিপোলু লিপি, এই ভাট্টেটুলু লিপিটা আমরা জানি এটা সাতবাহনদের সময়কাল, এটা সাতবাহনদের সমসাময়িক হবে। ঠিক আছে? তো এখানে উত্তর হবে তোমাদের এ, সিদ্ধমাত্রিক লিপি বা কুটিল লিপি। আর এই লিপির ব্যাপারে আলবিরুনি তার গ্রন্থেতে তহকিকি হিন্দ বা কিতাবুল হিন্দ যে গ্রন্থ আছে সেখানে কিন্তু উনি 7 রকমের বা তারও বেশি সংখ্যক লিপির তিনি বিবরণ দিয়েছেন। তার মধ্যে তিনি কিন্তু সিদ্ধমাতৃকা লিপির কথাও আলোচনা করেছেন। এটা তোমরা কিন্তু মানে এ অ্যান্সার হবে, এটা দেখে নিও। ঠিক আছে? 4-এর যেটা আমাদের উত্তর, অন্ধ্র অঞ্চলে রাজাদের স্মৃতিফলক বা লেখমালাগুলিকে কি বলা হয়? স্মৃতি থেকে আমরা এখানে বুঝতেই পারছি, স্মৃতি বলতেই মানে একটা মেমোরি ব্যাপারটাকে বোঝায়। এটা ছায়াস্তম্ভ, মোস্ট প্রবাবেল অ্যান্সার, কিন্তু মানে 100% শিওর বলা যাচ্ছে না আপাতত। 50টা কোশ্চেনের মধ্যে কমসে কম মানে 48টা অন্তত আমরা সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যদি কারোর কোনো অবজেকশন হয় বা মনে হয় যে এটা উত্তর ঠিক নয়, কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, আমরা সেগুলো মিলিয়ে কারেকশান করিয়ে নেব। ঠিক আছে? 5 নম্বর কোশ্চেনের উত্তর কি বলছে, মানে প্রশ্ন কি চেয়েছে? নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি প্রাচীন ভারতের মুদ্রা নয়? আমরা জানি মনা এবং নিস্কো এটা কিন্তু বৈদিক যুগের মুদ্রা ছিল, তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে না। সুবর্ণ অবশ্যই মানে কয়েন, শতমান কয়েন ছিল, রতিক রত্তিকা যেটা বলে, রতিক একটা পরিমাপকে বোঝাতো। ঠিক আছে? 32 রতিতে কিছু একটা সামথিং আমরা পড়েছিলাম, এই রত্তিক কিন্তু কোনো মুদ্রা নয়। ঠিক আছে? এটা হবে অ্যান্সার রত্তিক, অপশান ডি, 5-এর কোশ্চেন। 6 নম্বর প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি,
নিম্নে বর্ণিত কোন উপনিষদে ঘোড়ার দেহের বিবরণ মানে ঘোড়ার দেহের বিভিন্ন অংশকে মহাবিশ্বের সঙ্গে তুলনা করা হয়েছে? এটার উত্তর কি হবে? বৃহদারণ্যক উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদে একটা চ্যাপ্টারই আছে যেখানে, এটা সব থেকে বড় উপনিষদ এটাও আমরা জানি, এখানে কিন্তু এই ঘোড়াকে নিয়ে বিভিন্ন রকমের আলোচনা দেখতে পাবো। ঠিক আছে, এটার উত্তর আমাদের কিন্তু হবে বৃহদারণ্যক উপনিষদ। কোশ্চেন নাম্বার 7, নিম্নে বর্ণিত প্রত্নতাত্ত্বিকদের মধ্যে কে প্রাচীন তক্ষশিলার আবিষ্কার করেন? আমরা সবাই জানি এটা কিন্তু আলেকজান্ডার কানিংহাম হবে। এটা মানে সিওর শর্ট অ্যান্সার ছিল। খুবই সোজা কোশ্চেন এসেছে, একটু মাথা ঠান্ডা করে অ্যান্সার দিলেই পারা যাবে। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন কি? জৈন ধর্মে অনেকান্তবাদ বলতে কি বোঝায়? অনেকান্তবাদ বলতে কি বোঝায়? ইহজাগতিক বহুমাত্রিক তত্ত্ব, মানে ইহজগৎ নিয়ে নিশ্চয়ই বলা হবে না, তাই না? তারপরে এটা কি বলছে? অদ্বৈত বেদান্তবাদের তত্ত্ব না। প্রকৃতির বহুমাত্রিক অভিব্যক্তির তত্ত্ব, কর্মফলবাদের তত্ত্ব, এটার কিন্তু অপশন হবে সি। ঠিক আছে, অনেকান্তবাদ প্রকৃতির যে বহুমাত্রিক অভিব্যক্তি সেটাকে বোঝাচ্ছে, ইহজাগতিকটা না। কর্মফলবাদ অবশ্যই, কিন্তু কর্মফলবাদ এর মধ্যে আসবে না। ঠিক আছে, এর অপশন হবে সি। 9 নম্বর কোশ্চেন কি বলছে? নিম্নে বর্ণিত কোনটি বোধিসত্ত্ব নয়? পদ্মপাণি, অবশ্যই পদ্মপাণি একটা বোধিসত্ত্ব, আমরা জানি 10টা বোধিসত্ত্ব আছে। ঠিক আছে, গয়াতে আমরা দেখতে গেলে, যদি কোনো দিন কেউ যাও বিহারের গয়াতে, 10টা আমরা পদ্মপাণি দেখতে পাবো, 10টা মানে বোধিসত্ত্ব মূর্তি আমরা দেখতে পাবো। পদ্মপাণি অবশ্যই ছিলেন, মঞ্জুশ্রী ছিলেন, ব্রজপতি ছিলেন, কে হবে না? অপশান বি। অপশান বি হচ্ছে এর রাইট। ঠিক আছে, অপশান বি অরহন্ত। অরহন্ত কোনো বোধিসত্ত্ব ছিলেন না। ঠিক আছে, আজবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কোশ্চেন নাম্বার 10, আজবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আমরা সবাই জানি মোক্ষলিপুত্র গোসাল। এখানে একটু গোসাল মস্করি পুত্র দিয়েছে, তো স্পেলিংটা একটু এদিক ওদিক থাকলেও এটাই কিন্তু উত্তর হবে, অপশান সি। বাংলা বইগুলোতে আমরা মোক্ষলিপুত্র গোশালা এই শব্দটা আমরা বেশি করে শুনতে অভ্যস্ত। আমরা জানি যখন মানে ব্রাহ্মণ্য ধর্মের যখন আমাদের কঠোরতা, সংস্কৃতের প্রাধান্য, সেই যে সময়, তারপরে আমরা জানব যে ধর্মের দিক থেকে একটা আন্দোলন দেখা দিয়েছিল, যখন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজবিক ধর্ম, চারবাক ধর্ম, এরকম 63 বা 64 মতো একটা ধর্ম আন্দোলন দেখা দিয়েছিল, বিভিন্ন শাখায় মানে ধর্ম আন্দোলন দেখা দিয়েছিল। তার মধ্যে একটা আজবিক ধর্ম হলো অন্যতম গুরুত্বপূর্ণ। সেই আজবিক ধর্মের যে প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম হচ্ছে মোক্ষলিপুত্র গোসাল। ঠিক আছে, আর নাগার্জুন তো আমরা জানি একজন মহাযান বৌদ্ধের মানে বৌদ্ধিজমের একজন লোক ছিলেন। ঠিক আছে, মল্লিনাথ তো আমরা মানে যে মহাবীর মানে জৈনিজম যেটা পড়ি তার মধ্যে 24 জন তীর্থঙ্কর, তার মধ্যে একজন ছিলেন মল্লিনাথ। ঠিক আছে, তো স্থূলভদ্র আমরা জানি যে স্থূলভদ্র যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কার স্থূলভদ্র আর হচ্ছে ভদ্রবাহু দুজন লোক ছিলেন। তো স্থূলভদ্র যিনি মগধে থেকে গিয়েছিলেন, আর ভদ্রবাহুর নেতৃত্বে চন্দ্রগুপ্ত মৌর্য শ্রবণ বেলগোলায় গিয়ে সংলেখনা পদ্ধতিতে উনি নিজের জীবন ত্যাগ করেন। তো এই 3টে অপশান তো হবেই না, তাই না? এটা আমরা বললাম বুদ্ধিজমের সঙ্গে রিলেটেড, এটা বললাম জৈনিজমের সঙ্গে রিলেটেড, অপশান ডি স্থূলভদ্র জৈনিজমের সঙ্গে রিলেটেড। তাহলে অপশান কি বাকি থেকে গেল? অপশান সি মোক্ষলিপুত্র গোসাল। এলিমিনেট করেও কিন্তু অ্যান্সার করা যেত, আর যেটা এটা খুবই সোজা কোশ্চেন, তাই এলিমিনেট নিয়ে অত বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। কোশ্চেন নাম্বার 11, চতুর্বর্ণের প্রথম উল্লেখ পাওয়া যায় যে সূত্রে তা হলো, আমরা সবাই জানি এটা মানে একদম মানে খুবই সোজা কোশ্চেন, পুরুষ সূক্তে। ঋগ্বেদের 10টা মণ্ডলের মধ্যে 10ম মণ্ডল যে আছে, 10ম মণ্ডলের পুরুষ সূক্তে আমরা কিন্তু জানি যে চতুর্বর্ণের প্রথম উল্লেখ আমরা দেখতে পাই, যেখানে কি বলা হয়েছে যে ব্রহ্মার পা থেকে হচ্ছে শূদ্রদের উৎপত্তি, এই মানে জাঙ্ঘ থেকে ক্ষত্রিয়দের উৎপত্তি, মাথা থেকে হচ্ছে তোমার ব্রাহ্মণদের উৎপত্তি, আর বাহু বা ভুজা থেকে হচ্ছে বৈশ্যদের ক্ষত্রিয়দের উৎপত্তি। ঠিক আছে, বাহু থেকে হচ্ছে ক্ষত্রিয়, কারণ বাহু ক্ষত্রিয়রা রাজা হয়, তারা হচ্ছে বাহু বলে অন্য রাজাকে পরাজিত করে, এইভাবেও মনে রাখতে পারো। তো এই হচ্ছে পুরুষ সূক্তের কনসেপ্ট। 12 নম্বর প্রশ্ন কি বলছে?
নিম্নে বর্ণিত কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে সন্ন্যাসিনীদের উল্লেখ পাওয়া যায়? এটা কি হবে? এটা হবে সুত্ত পিটক। আমরা জানি 3টে পিটক ছিল বৌদ্ধ ধর্মের গ্রন্থে, 3টে পিটক, বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধর্ম পিটক, ঠিক আছে। কিন্তু আমরা সুত্ত পিটকের আবার অনেকগুলো ভাগ দেখব। তার মধ্যে যে 5 নম্বর যে ভাগ, সেটা হচ্ছে ক্ষুদ্দক নিকায়। সুত্ত পিটকের অনেকগুলো নিকায় আছে, ঠিক আছে। তো ক্ষুদ্দক নিকায়ের আবার টাইপ আছে, সুত্ত পিটকের আবার ভাগ 5টা, 5টার মধ্যে একটা হচ্ছে টাইপ ক্ষুদ্দক নিকায়। ক্ষুদ্দক নিকায়, ক্ষুদ্দক নিকায়ের আবার অনেক টাইপের মধ্যে একটা হচ্ছে থেরাগাথা, একটা হচ্ছে থেরিগাথা। থেরিগাথাতে আমরা সন্ন্যাসিনীদের, যে বৌদ্ধ সন্ন্যাসিনীদের কথা আমরা কিন্তু জানতে পারবো, তাই জন্য এটা কিন্তু সুত্ত পিটক হবে, ঠিক আছে। আর আমরা জানি যে বিনয় পিটককে সংকলন করেছেন, অভিধর্ম পিটককে সংকলন করেছেন। আবার এই প্রশ্নটাও দেয় যে সুত্ত পিটকে হচ্ছে বুদ্ধের যে দেওয়া আছে, তোমার অভিধর্ম পিটকে কি দেওয়া আছে, এইগুলো থেকেও প্রশ্ন কিন্তু আসে। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 13, ঋগ্বেদের ভাষা নিম্নোক্ত যে গ্রন্থের খুব কাছাকাছি? অবশ্যই এটা জেন্তাবেস্তা হবে, ঠিক আছে। জেন্তাবেস্তার যে গ্রন্থ, সেটার যে প্রাচীনত্ব আর ঋগ্বেদের যে প্রাচীনত্ব, সেগুলো কিন্তু একই সমসাময়িক বলা যায়, ঠিক আছে। সঙ্গম যুগ অনেক পরের। আমরা জানি যে ঋগ্বেদ অবশ্যই 1500 BC থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, বিফোর ক্রাইস্ট এরা। আর সঙ্গম যুগের সাহিত্য আমরা মৌর্য যুগের সমকালীন বলতে পারি, ঠিক আছে। ফার্স্ট সেঞ্চুরি মতলব CE থেকে 2nd সেঞ্চুরি AD পর্যন্ত, ঠিক আছে। আর হোমারের সঙ্গে কোনো এর সম্পর্ক নেই, গ্রিস ইনি, ঠিক আছে। আর হিটটাইট ইনস্ক্রিপশনের সঙ্গেও এর কোনো সম্পর্ক কিন্তু নেই। গিল্ডের প্রধানকে কি বলা হতো? এটা বেশিরভাগ স্টুডেন্টরাই হয়তো করবে যে শ্রেণী, কিন্তু এটা হবে জেঠক, ঠিক আছে। অপশান ডি, জেঠক হবে, ঠিক আছে। শ্রেণী নয়, শ্রেণী ওই সংগঠনটাকে বলা হতো। আর চেট্টি শুধু মার্চেন্টস যে, তাদেরকে বলা হতো চেট্টি বা চেট্টিস। আর নগরম মানে সেই নগরকে বোঝায়, আরবানাইজেশনকে বোঝাতে গিয়ে নগরম টার্মটা আমরা অনেকবার ব্যবহার দেখতে পারবো। জেঠকও বা জেঠক হবে কিন্তু আসল উত্তর। 14টা হয়ে গেল যে গিল্ডের প্রধানকে কিন্তু জ্যেষ্ঠক বা জেঠক বলা হয়। অশোক কাকে বারাবার পর্বতমালার 2টি গুহা উৎসর্গ করেছিলেন? কাকে মানে এখানে কিন্তু কোন বৌদ্ধ কোন ধর্মবিশ্বাসীদের তিনি এই গুহা পর্বতগুলো, যে কেভগুলো দান করেছিলেন, সেটা কিন্তু আজাবিক হবে। আজবিক থেকে আমরা এবারে দেখছি 2টো প্রশ্ন পেয়ে গেলাম। আজবিক ধর্মের প্রতিষ্ঠাতা, আবার অশোক, এটা মৌর্য যুগেরও প্রশ্ন বলতে পারো, আবার আজবিক থেকেও রিলেটেড বলতে পারো। 16 নম্বরটা দেখো, সঙ্গম যুগের গ্রন্থ তোলকাপিয়ামের বিষয়বস্তু কি? তোলকাপিয়াম লিখেছিলেন তোলকাপিয়ার, ঠিক আছে। যে ব্যক্তিটা, আমরা জানি যে সঙ্গম মানে হচ্ছে অনেকগুলো লোকের সমষ্টি, যেখানে আলোচনা হয়েছিল সাউথ ইন্ডিয়াতে। 3টে সঙ্গম আমরা অনুষ্ঠিত হতে দেখেছিলাম, ঠিক আছে। তো সেই সঙ্গম যুগের প্রত্যেকটা সঙ্গমে বিভিন্ন গ্রন্থ আলোচনা সংকলন করা হয়েছিল। তার মধ্যে যে তৃতীয় সঙ্গম, তৃতীয় না মনে হয় প্রথম, দ্বিতীয় সেকেন্ড সঙ্গমে আমরা দেখব যে তোলকাপিয়াম যে গ্রন্থটা, সেটা কিন্তু তোলকাপিয়ার বলে একজন ব্যক্তি লিখেছিলেন, আর এটা ব্যাকরণ সম্পর্কিত গ্রন্থ, ঠিক আছে। নিম্নলিখিত পালবংশীয় রাজাদের মধ্যে কে নির্বাচিত রাজা ছিলেন? এটা একদম সহজ কোশ্চেন, এটা হবে গোপাল, ঠিক আছে। গোপালকে কিন্তু যখন আমরা জানি যে মাৎসনাই চলছিল, তখন কিন্তু গোপালকে নির্বাচন করা হয়েছিল। বিন্দুসার কাকে শুষ্ক মিষ্টি ডুমুর আর সোফিস্ট দার্শনিক পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন? এটা কিন্তু প্রথম অ্যান্টিওকাস হবে। প্রথম অ্যান্টিওকাসকে তিনি এই প্রার্থনা করেছিলেন। তিনি কিন্তু দার্শনিক পাঠাননি, কিন্তু শুকনো ডুমুর এবং মদ যে, সেগুলো কিন্তু তিনি পাঠিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। যখন আমরা জানি যে একটা বংশের সঙ্গে অন্য দেশের কিন্তু দার্শনিক আদান প্রদান বা দূত বিনিময় বা অ্যাম্বাসেডার যে আদান প্রদান কিন্তু হতো,
সেখানে আমরা দেখব যে বিন্দুসার প্রথম অ্যান্টিওকাসকে শুকনো ডুমুর, মদ আর সোফিস্ট এই 3টে জিনিস পাঠাতে বলেছিলেন, এখানে 2টো দিয়েছে, তিনি কিন্তু দার্শনিকটা পাঠাননি। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন কি হবে? নিম্নে বর্ণিত কোন তত্ত্বটি তর্কশাস্ত্র এবং দার্শনিক জ্ঞানের ভিত্তিতে গড়ে উঠেছে? নিম্নে বর্ণিত কোন তত্ত্বটি তর্কশাস্ত্র এবং দার্শনিক জ্ঞানের ভিত্তিতে গড়ে উঠেছে? এটা কিন্তু হবে মীমাংসা। ঠিক আছে, অবশ্যই এটা মীমাংসা হবে। এটা কিন্তু মীমাংসা আরও স্পেসিফিক করে বললে আমরা জানি 2টো মীমাংসা ছিল, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। এটা কিন্তু উত্তর মীমাংসা, যেটাকে আমরা বলি বেদান্ত। ঠিক আছে, উত্তর মীমাংসাকে কিন্তু আমরা আরেকটা নামে কি জানি? বেদান্ত। ঠিক আছে, বেদান্ততে আমরা কিন্তু উপনিষদের ব্যাখ্যা দেখতে পাবো, আর উপনিষদের মানেই হচ্ছে কিন্তু আমরা দার্শনিক ব্যাখ্যাগুলোও দেখতে পাবো। ঠিক আছে, ওখানে তর্কশাস্ত্র নিয়ে আলোচনা রয়েছে। নিম্নলিখিত কোন গ্রন্থে প্রথম স্ত্রীধন সম্পর্কে উল্লেখ পাওয়া যায়? 20-এর অ্যান্সারটা, এত কোশ্চেনটা সহজ যে এটা কতবার এসেছে তার নেই ঠিক। এটা কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্র। ঠিক আছে, কৌটিল্যের অর্থশাস্ত্রে সর্বপ্রথম স্ত্রীধনের সম্পর্কে উল্লেখ আমরা পাচ্ছি। অন্য উত্তরগুলো আমরা মানে মোটামুটি সবাই জানি যে শতপথ ব্রাহ্মণ, এখানে সমুদ্রের উল্লেখ আছে, এটা অথর্ববেদের ব্রাহ্মণ। সূত্র পিটক আমরা জানি বৌদ্ধ মানে গ্রন্থের যে 3টে পিটক তার মধ্যে একটা ছিল সূত্র পিটক। কৌটিল্যের অর্থশাস্ত্র মৌর্য যুগের যিনি, কৌটিল্যের অপর নাম বিষ্ণুগুপ্ত বা চাণক্য, অনেক অনেক ডিটেলস আছে। এইবারে নেটে একটা প্রশ্ন এসেছিল অর্থশাস্ত্রের মানে কটা অধিকরণ আর কটা প্রকরণ আছে। এতে আমরা জানি যে 15টা অধিকরণ আছে, 180টা প্রকরণ আছে। ঠিক আছে, হর্ষচরিত আমরা জানি বাণভট্টের হর্ষচরিত। তো এটার কিন্তু উত্তর অ্যাকচুয়ালি হবে, এটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র, যেখানে আমরা স্ত্রীধনের সর্বপ্রথম উল্লেখ পাই। 21-এরটা কি বলছে? 21-এরটা একটা বলেছে যে নিজের ক্ষত্রিয় বংশকৌলিন্যের ভিত্তিতে কে বুদ্ধের দেহবশেষের অংশ দাবি করেছিলেন? এটা কিন্তু অজাতশত্রু হবে। ঠিক আছে, অজাতশত্রু। আমরা জানি যখন গৌতম বুদ্ধ মারা যান তখন তার দেহাবশেষকে, বিভিন্ন অস্থিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল, মোটামুটি 8টা ভাগে ভাগ করা হয়েছিল। ঠিক আছে, তো সেখানে আমরা জানবো যে অজাতশত্রু তখন সমকালীন রাজা ছিলেন যখন গৌতম বুদ্ধের মৃত্যু হচ্ছে। তো তিনি কিন্তু ক্ষত্রিয় ছিলেন, সেই ভিত্তিতে তিনি একটা অংশে দাবি করেছিলেন। 22-এরটা কি বলছে? নিম্নে বর্ণিত কোন রাজা বাতাপি কোন্ড বা বাতাপি বিজেতা হিসাবে ভূষিত হয়েছিলেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা কিন্তু কি হবে? নরসিংহ বর্মন, পল্লব রাজা নরসিংহ বর্মন। এখানে কি আমরা জানি যে হর্ষবর্ধনকে, ঠিক আছে, সকল উত্তর পথনাথ বলা হয়, হর্ষবর্ধনকে হারিয়ে দিয়েছিলেন কে? দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, তো দ্বিতীয় পুলকেশী দক্ষিণের মানে অধিপতি ছিলেন। ঠিক আছে, দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে হারিয়ে দিয়েছিলেন। ইনি হর্ষবর্ধনকে হারিয়ে দিয়ে অনেক উপাধি নিয়েছেন, নিজস্ব মানে অনেক প্রশংসাসূচক উপাধি নিয়েছিলেন, রবিকীর্তির রচনা থেকে আমরা জানতে পারি। আবার দ্বিতীয় পুলকেশীকে হারিয়ে দিয়েছিলেন পল্লব রাজা কে? নরসিংহ বর্মন। তিনি হচ্ছে যে বাতাপি কোন্ড উপাধি নিয়েছিলেন। আর চালুক্যদের যে রাজধানী ছিল বাতাপি, ঠিক আছে, সেই জন্যই কিন্তু বাতাপি কোন্ড অর্থাৎ ওয়ারিয়ার অফ বাতাপি, বাতাপি কোন্ড সেটার হচ্ছে মিনিং। আর রাজেন্দ্র চোল আমরা জানি একটা চোলযুগীন রাজা, এটা উত্তর হবে না। আর রাজা ভোজ কিন্তু উত্তর নয়, এটার উত্তর তাহলে এ, অপশান এ, নরসিংহ বর্মন। ইনি একজন পল্লব রাজা, ওই হর্ষবর্ধন, দ্বিতীয় পুলকেশী এদেরই সমসাময়িক ছিলেন। ঠিক আছে, 23-এরটা দেখো, দাক্ষিণাত্যের উপর পরোক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কে গ্রহণ মোক্ষ অনুগ্রহের নীতি অনুসরণ করেছিলেন? এটা একদমই সোজা কোশ্চেন, অনেকেই জানে, যারা ইতিহাস ভালো করে পড়ে না তারাও হয়তো জানে। তো এটা কিন্তু সমুদ্রগুপ্ত। তিনি দক্ষিণ ভারতের ক্ষেত্রে দক্ষিণের রাজ্যগুলোকে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেননি। তো আমরা জানি যে সমুদ্রগুপ্ত কী করেছিলেন, 9টা মনে হয় না, উত্তর ভারতে তিনি 9টা রাজাকে হারিয়েছিলেন আর দক্ষিণ ভারতের 12টা রাজাকে তিনি হারিয়েছিলেন। ঠিক আছে,
তো সেক্ষেত্রে তিনি গ্রহণ মোক্ষ অনুগ্রহের নীতি অনুসরণ করেছিলেন, অর্থাৎ সেই যে রাজ্যগুলো দক্ষিণের দখল করলেন সেগুলোকে কদর রাজ্যে পরিণত করলেন। তারা একটা কর দেবে এবং সমুদ্রগুপ্তের আন্ডারেই থাকবে, কিন্তু তারা ডিরেক্টলি মানে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে না। এই যে নীতি অনুগ্রহ, মানে তাদেরকে তাদের রাজ্য ফিরিয়ে দেওয়া হলো অনুগ্রহ করে। আর শ্রীগুপ্ত তো আমরা জানি যে গুপ্ত যুগের যে প্রতিষ্ঠাতা তাকে শ্রীগুপ্ত, আর তারপরে আমরা জানি চন্দ্রগুপ্ত প্রথম, তারপরে হচ্ছে সমুদ্রগুপ্ত, তারপরে আমরা জানি সমুদ্রগুপ্তের পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে কুমারগুপ্ত, কুমারগুপ্তের পরে স্কন্দগুপ্ত। এই ক্রোনোলজিও কোনো কোনো সময় কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। এটা দেখো 24-এর, এটাও প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। যে পাল রাজা সুমাত্রার বলদেব পুত্রকে অনুসরণ করে নালন্দার মঠে 5টি গ্রাম দান করেছিলেন তিনি হলেন গোপাল, মহিপাল, ধর্মপাল, দেবপাল, ঠিক আছে। এইটা ট্রিকটা মনে রাখার ক্ষেত্রে খুবই সোজা। এটা দেখো দেবপাল, আর এখানে দেখো বলদেব পুত্র, এখানেও কিন্তু দেব শব্দটা কিন্তু আছে। এটা এইভাবেই আমরা মনে রেখেছিলাম, এটা খুবই সোজা। এটা সেটের না, এটা কিন্তু নেটের প্রিভিয়াস ইয়ার্সে আছে। নেটের যদি মানে একটু পুরনো যে কোশ্চেনগুলো আর কি 2018 সালের আগের প্রশ্নগুলো অন্তত 2-3 বছরের যদি কেউ প্র্যাকটিস করে, আর সেটের যদি 2-3 বছরের প্রশ্ন প্র্যাকটিস করে, সে এমনিই সেট পাস করে যাবে। আচ্ছা 25-এরটা দেখো কি বলছে। বৈদিক যুগে রাজার পরেই যিনি গুরুত্বপূর্ণ পদের অধিকারী ছিলেন তিনি কে? বৈদিক যুগে, ঠিক আছে, বৈদিক যুগে। তখন কিন্তু রাষ্ট্রের যে সংজ্ঞা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বৈদিক যুগে রাজার পরে যিনি গুরুত্বপূর্ণ পদে অধিকারী ছিলেন তিনি হলেন পুরোহিত, ঠিক আছে। তখন পুরোহিতের ভূমিকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। থার্ড যিনি ইম্পর্টেন্ট হবেন তিনি কিন্তু হবেন সেনানি। আর আমরা কুলপতি কি? কুল হচ্ছে পারিবারিক, কুল হচ্ছে একটা সব থেকে ছোট একক, ছোট ইউনিট। সেই ইউনিট কয়েকটা মানে মানে ফ্যামিলির যে সব থেকে যে বয়োজ্যেষ্ঠ তাকে বলা হতো কুলপতি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর অনেকগুলো কুল নিয়ে একটা হতো গ্রাম, তো গ্রামের যে প্রধান তাকে কিন্তু বলা হতো গ্রামণী, ঠিক আছে। তো এটার উত্তর কিন্তু পুরোহিত, মানে সবার উপরে রাজা, রাজার পরে পুরোহিত, পুরোহিতের পরে কিন্তু থার্ড যিনি মানে পজিশনে থাকবেন তিনি কিন্তু সেনানি। আর কুলপতি কিন্তু সব থেকে ছোট ইউনিট হবে। 26-এরটা দেখো কি বলছে। গার্গী এবং যাজ্ঞবল্ক্যের মধ্যে কথোপকথন উল্লেখিত রয়েছে কোন উপনিষদে? বৃহদারণ্যক উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, ঐতেরীয় উপনিষদ না কট উপনিষদ? এটা কিন্তু বৃহদারণ্যক উপনিষদ হবে। এখানে গার্গী আর যাজ্ঞবল্ক্যের কথোপকথন আমরা জানতে পারবো, ঠিক আছে। বৃহদারণ্যক উপনিষদ সম্পর্কে আগেও আমরা একটা প্রশ্ন দেখলাম, এটা সব থেকে মানে বড় উপনিষদ। তারপরে 27-এর প্রশ্নটা দেখা যাক কি বলছে। বৈদিক যুগের শেষের দিকে শূদ্রদের দেবতা হিসাবে পরিচিত ছিলেন কে? খুবই সোজা প্রশ্ন, এটাও মানে প্রিভিয়াস ইয়ার্সের। পুষণ, পুষণ, পুষণকে অনেক সময় শূদ্রদের দেবতা এবং পশুদের দেবতাও কিন্তু বলা হয়। এটার উত্তর পুষণ, ঠিক আছে। শূদ্র, এবার তোমরা এটা দিয়েও ভাবতে পারো যে রুদ্র মানে শিব যে কনসেপ্টটা, ঠিক আছে, ইনি তো শূদ্রদের দেবতা প্রথম দিকে হবে না। আর প্রজাপতি ব্রহ্মা হায়ার স্টেটাস, মানে ওনার স্টেটাস অনেক হাইফাই। আর অগ্নি মানে যে যিনি মিডিয়েটার বা মধ্যস্থতা পালন করতেন। তো আর মানে যখন মহাযজ্ঞ বা কোনো কিছু অনুষ্ঠান হতো সেক্ষেত্রে আমরা জানি অগ্নি হচ্ছে এমন দেবতা যিনি মিডিয়েটার হিসাবে কাজ করতেন, ঠিক আছে। আর শূদ্ররা তো কোনো মানে যজ্ঞ করার অধিকারই ছিল না বৈদিক যুগের দিকে, তো সেক্ষেত্রে উত্তর কিন্তু পুষণ হবে, ঠিক আছে। 28-এর প্রশ্নটা দেখো। কে মনুস্মৃতির উপর একটি ভাষ্য লেখেন? মনুস্মৃতির উপর কে একটি ভাষ্য লেখেন? এটা কিন্তু মেধাতিথি হবে। মনুস্মৃতির উপর এটা দিয়েও মনে রাখতে পারো, মনুস্মৃতির উপর আরও কয়েকজন মানে টিকা লিখেছিলেন। মেধাতিথি তো অবশ্যই, এছাড়া ভারুচি, গোবিন্দরাজ, গোবিন্দরাজ একটাই নাম গোবিন্দরাজ, আর একটা হচ্ছে কুল্লক ভট্ট,
কয়রাসু, লয়লক, কুল্লক, ভট্ট। এই চারজন, মেধাতিথি, ভারুচি, গোবিন্দরাজ, কুল্লক ভট্ট, এই চারজন মনুস্মৃতির উপর টিকা লিখেছেন। আর বিজ্ঞানেশ্বরের উপরও কয়েকজন টিকা লিখেছেন, সেটা কিন্তু আলাদা, ঠিক আছে। মনুস্মৃতি থেকে অনেক প্রশ্ন দেয়। মনুস্মৃতি একটা প্রসঙ্গে উনি মানে মহিলাদের অনেক সম্মান করেছেন, কিন্তু মানে মাতা মানে মাদেরকে, মাতৃসম যারা, তাদেরকে অনেক বেশি সম্মান করেছেন। আবার অপর দিকে আমরা একটা নেগেটিভ পয়েন্টও মনে রাখতে পারি মনুস্মৃতি থেকে, উনি কিন্তু বিধবাদের মুন্ডন করার, মানে মনু দিয়ে এটাও মনে রাখতে পারো, মুন্ডন মানে হচ্ছে যে বিধবাদের মাথা ন্যাড়া হওয়ার যে ব্যাপারটা, সেটার ব্যাপারেও কিন্তু মনুস্মৃতি বলেছিলেন, ঠিক আছে। এই দুটো কনসেপ্ট অন্তত মনে রেখো মনুস্মৃতির ব্যাপারে, একটা পজিটিভ একটা নেগেটিভ। উনি মাতা বা মাদেরকে অনেক বেশি সম্মান দিয়েছেন, আবার অপর দিকে তিনি বিধবাদের মুন্ডন করার কথা বলেছিলেন, ঠিক আছে। তারপরে দেখো 29-এরটা, আলেকজান্ডার কোন বছরে সিন্ধু নদ অতিক্রম করেছিলেন? সবাই জানো, 326 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। নিম্নে বর্ণিত কোন গ্রন্থে শুঙ্গ রাজাদের প্রেম কাহিনীর উল্লেখ আছে? এখানে কিন্তু কোশ্চেনটা একটা টুইস্ট আছে। আমরা শুঙ্গ রাজাদের নামগুলো যদি একটু মনে থাকে, একটু যদি জানা থাকে শুঙ্গ রাজাদের ব্যাপারে, ঠিক আছে, পুষ্যমিত্র শুঙ্গ তো ঠিক আছে, তারপরে আমরা জানবো অগ্নিমিত্র, মানে বিভিন্ন যে মিত্র, বসুমিত্র, অগ্নিমিত্র, তো সেই থেকেও কিন্তু আমরা এই প্রশ্নটা সলভ করতে পারতাম, মালবিকা অগ্নিমিত্রম, ঠিক আছে। যদি শুঙ্গ রাজাদের নামগুলোও একটু জানা যেত, তাহলেও কিন্তু এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। এটা যে করেছে, যার এটা কোশ্চেন, সে কিন্তু এটা সঠিক অ্যান্সারটাই করেছে। স্বপ্ন বাসব দত্তা কার লেখা? স্বপ্ন বাসব দত্তা ভাসের লেখা, ঠিক আছে। মেঘদূতম কালিদাসের লেখা, রত্নাবলী নাগানন্দ হর্ষবর্ধনের লেখা, মালবিকা অগ্নিমিত্রম আমাদের কালিদাসেরই লেখা, ঠিক আছে। 31-এরটা দেখো, মোগল চিত্রশিল্পী মনসুরকে নাদির উল আসার যুগের বিশেষ নক্ষত্র উপাধি কে দিয়েছিলেন? মনসুর আমরা জানি যে এমন একজন চিত্রকর ছিলেন যিনি পশু বিশেষজ্ঞ, মানে উনি সারস, মানে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার যদি কেউ যেয়ে থাকো, ওখানে একটা পেন্টিংয়ের একটা আলাদা বিভাগ আছে মুঘল যুগের, তো সেই পেন্টিংগুলো তোমরা দেখবে, ওখানে যে বিভিন্ন সারস মানে ধরো বক বা বিভিন্ন ধরনের যে আছে, সেগুলো মানে কিন্তু মনসুরের আঁকা, ঠিক আছে, তোমরা গেলে দেখতে পাবে। তো সেই জন্য কিন্তু এই একটা প্রশ্ন আসে কোনো কোনো সময় যে মনসুর কি মানে কোন ধরনের চিত্রতে উনি বিশেষজ্ঞ ছিলেন, তো উনি পশু বিশেষজ্ঞ ছিলেন। আর জাহাঙ্গীরের সমসাময়িক উনি ছিলেন, তো জাহাঙ্গীরই কিন্তু ওনাকে নাদিরুল আসার উপাধি দিয়েছেন, ঠিক আছে, এটা একটু দেখবে। এ ফরগটেন এম্পায়ার গ্রন্থের বিষয় কি? এ ফরগটেন এম্পায়ার রবার্ট সিওয়েল বলে একজন লিখেছিলেন। রবার্ট সিওয়েল একজন মানে এ ফরগটেন এম্পায়ার গ্রন্থটা লিখেছিলেন। এই গ্রন্থটা হচ্ছে বাহামনি সাম্রাজ্য, যে হাম্পির যে ধ্বংসাবশেষ সেই সম্পর্কিত গ্রন্থ, ঠিক আছে, এ ফরগটেন এম্পায়ার। 33-এর প্রশ্নটা কি? নিম্নে বর্ণিত কোন পণ্ডিত বলেছেন যে ভারতীয় গ্রাম সংগঠনের মূল ভিত্তি হলো যাজমানি ব্যবস্থা? এটা কিন্তু হবে ওয়াইজার হবে, ঠিক আছে, ওয়াইজার, ওয়াইজার, অপশান সি, ওয়াইজারের একটা গ্রন্থ আছে যাজমানি ব্যবস্থাকে নিয়ে। এই মুহূর্তে আমার মনে পড়ছে না, গুগল সার্চ করলে তোমরাও পেয়ে যাবে, ওয়াইজার মানে তার গ্রন্থ দিয়ে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এশীয় বাণিজ্যে বিপ্লবের প্রথম তত্ত্ব কে দিয়েছিলেন? এশীয় বাণিজ্যে বিপ্লবের প্রথম তত্ত্ব দিয়েছিলেন নীল স্টিনগার্ড। কিন্তু ভারত মহাসাগরীয় বাণিজ্য নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, সেখানে কিন্তু ভন লিয়ার হবে, ঠিক আছে, ভন লিয়ার, অসীম দাশগুপ্ত, সেগুলো এনারা হচ্ছে ভারত মহাসাগরীয় বাণিজ্যের ক্ষেত্রে স্পেশালাইজড, মানে ওনারা এগুলো অনেক কিছু লিখেছেন, ফেরিওয়ালা বাণিজ্য সম্পর্কে ব্যাখ্যা করেছেন, ঠিক আছে। এই দুজনের ব্যাপারে আমার বিশেষ জানা নেই, এটা একটু মাথায় রাখবে। 35-এরটা দেখা যাক। আইনি আকবরী অনুযায়ী মুঘল ভারতবর্ষে পাটোয়ারি হলো, পাটোয়ারি
সবথেকে নিম্নতম একটা পদ ছিল, ঠিক আছে। তো দেখো শুধুমাত্র, আর এরা সমস্ত দিকটাই দেখাশোনা করতো, মানে আঞ্চলিক যে একদম ছোট রিজিয়নের যে ব্যাপার সমস্ত দিকটাই দেখতো। শুধুমাত্র কৃষকদের হিসাব রক্ষক সেটাতে আমরা দেব না, কারণ ওদেরকে কিছু উৎপাত যদি হতো, কোনো যদি প্রবলেম হতো, সেগুলোকেও কিন্তু এরা নির্মূল করার চেষ্টা করতো। শুধুমাত্র হিসাব রাখতো এটা কিন্তু নয়, ঠিক আছে। জায়গিরদারদের অধস্থান কর্মচারী এটা হলেও হতে পারে, কিন্তু সবথেকে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সেটা কিন্তু সংগৃহীত অর্থের হিসাব রক্ষাকারী এবং একজন সরকারি আধিকারিক হবেন, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পাটওয়ারি। দাঁড়াও একটু, 1 সেকেন্ড, ল্যাপটপে চার্জ কম দেখাচ্ছে। সরি ফর ইন্টারাপশন। 35-এর পরে আমরা 36 আলোচনা করব। 36 কোশ্চেনটা কি? ভারতবর্ষে প্রথম সঞ্চালক জলচক্র বা পার্সিয়ান হুইল যেটা আমরা বলি, ঠিক আছে, পারস্য চক্র। আমরা জানি যে একটা চক্রের মতো থাকতো, যেটা তোমার কুয়া থেকে জল তুলতে অরঘট্ট টাইপের, ঠিক আছে। তোমরা যদি গুগল সার্চ করে দেখে নিতে পারো পিকচারটা। এটার প্রথম ব্যাখ্যা কে করে? এটা কিন্তু বাবরের তুজুকি বাবরি গ্রন্থেতে আমরা পাবো, ঠিক আছে। কুয়া থেকে যে জল তোলার ব্যাপারটা, এটাও প্রিভিয়াস ইয়ার্সে অনেকবার এসেছে। 37-এরটা দেখো। বার্নিয়ারের মতে জায়গির হস্তান্তর ব্যবস্থার প্রয়োজন কেন ছিল, মানে সেই নিয়েই প্রশ্ন। সাম্রাজ্যের উপর রাজকীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য, কৃষি ব্যবস্থাকে রক্ষা করার জন্য, নগরের বিকাশ সাধনের জন্য, গ্রামীণ ব্যবসার বিস্তারের জন্য। 37-এরটা কিন্তু এ হতে পারে, মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এ হতে পারে, কিন্তু বার্নিয়ার কৃষকদের দুরবস্থা নিয়েও অনেক আলোচনা করেছেন, ঠিক আছে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু অ্যান্সার এ, তাও এটা ডাউটফুল থাকলো। তোমাদের মানে বলতে পারো তোমাদের কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার মনে হচ্ছে, তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আচ্ছা, আকবরের মৃত্যুর সময় WH মোরল্যান্ড উত্তর ভারতের জনসংখ্যার যে পরিসংখ্যান দিয়েছিলেন তা কত? তা কিন্তু 60 মিলিয়ন হবে, 60 মিলিয়ন। যে মুঘল সম্রাট স্বামী নারায়ণ সিংহের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি কে? এটা আমার জানা নেই, এটা একদম মানে আমি বলেইছিলাম যে 2-3টে প্রশ্ন ডাউটফুলও আছে, তো এটা আমার জানা নেই, এটা তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে। এটা আমি পরে পেলে কমেন্ট বক্সে বা পিন করে লিখে দেব, ঠিক আছে। কোন ঐতিহাসিক ইতিহাস ও ইলমি হাদিসকে একই কালের জাতক বলে মনে করতেন? এটা কিন্তু জিয়াউদ্দিন বারহানি, জিয়াউদ্দিন বারহানি অবশ্যই। হাসান নিজামির আমরা জানি তুহফতুস সালাতিন, না তাজুল মাসির, সরি, হাসান নিজামির তাজুল মাসির, মিনহাজুস সিরাজ তাবাকাতি নাসুরি, জিয়াউদ্দিন বারহানির তারিকি ফিরোজ শাহী, শামসুদ্দিন সিরাজ আফিফও লিখেছেন হচ্ছে তারিকি ফিরোজ শাহী। তো এই গ্রন্থগুলো থেকেও অনেক সময় প্রশ্ন দেয়, এটাও একটু মাথায় তোমরা রাখবে। 41, জালালউদ্দিন মঙ্গলবার্নিকে পশ্চাদ্ধাপন করে কে ভারতবর্ষে এসে উপস্থিত হয়েছিলেন? এটা হচ্ছে আমরা জানি চেঙ্গিস খান। যখন তৈমুর, মানে আমরা জানি চেঙ্গিস খান একজন মঙ্গল নেতা ছিলেন, ঠিক আছে। তো তার যে সেনা পুরো মানে মধ্য এশিয়া থেকে শুরু করে সমস্ত দিক দাপিয়ে, তখন এই যে দুর্ধর্ষ জাতি মঙ্গলরা দাপিয়ে বেড়াচ্ছে, সেই সময় আমাদের ভারতবর্ষে রুল করছিলেন ইলতুৎমিশ, ঠিক আছে। 1211 থেকে ওনার সময়কাল, কিন্তু 1221 সালে আমরা জানি মঙ্গল নেতা জালালউদ্দিন মঙ্গলবার্নিকে ধাওয়া করতে করতে, মঙ্গল নেতা যে চেঙ্গিস খান কাকে ধাওয়া করতে করতে? জালালউদ্দিন মঙ্গলবার্নিকে ধাওয়া করতে করতে। জালালউদ্দিন মঙ্গলবার্নি তখন কিন্তু মধ্য এশিয়ার শাসক ছিলেন। তো উনি মধ্য এশিয়া থেকে পালিয়ে ভারতের দিকে আসছিলেন এবং ইলতুৎমিশের কাছে সাহায্য চেয়েছিলেন। ইলতুৎমিশ তখন খুবই চালাকির সাথে জালালউদ্দিন মঙ্গলবার্নিকে, বা জালালউদ্দিন মঙ্গলবার্নির যে দূত ছিল, দূতের মাধ্যমে খবর পাঠানো হয়েছিল ইলতুৎমিশের কাছে যে তাকে যাতে আশ্রয় দেওয়া হয়, ঠিক আছে।
তো জালালউদ্দিন মঙ্গলবাণীকে ইলতুৎমিশ এরকম বলেছিলেন যে ভারতবর্ষের আবহাওয়া আপনার জন্য অনুকূল নয় বা উপযুক্ত নন। এইভাবে খুবই চালাকির সঙ্গে এনার যে আশ্রয় প্রার্থনাকে বা দূতকে তিনি মেরে দেন এবং এনাকে আশ্রয় দেননি। এই জন্য ইনি সিন্ধুর দিকে চলে যান এবং চেঙ্গিস খান ভারত আক্রমণ করতে গিয়েও করেননি। ইলতুৎমিশের একটা কূটনৈতিক একটা পলিসি যেটা তিনি খুবই দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছিলেন। ঠিক আছে, ইলতুৎমিশের সময় এই ঘটনাটা ঘটেছিল। তারপরে অবশ্য আমরা দেখব যে পরবর্তীকালে অনেকবার মঙ্গল আক্রমণ হবে, যে ক্ষেত্রে আমরা বলবন দেখব যে সর্বপ্রথম বিভিন্ন যে সীমান্তগুলোকে রক্ষা করার সর্বপ্রথম প্রচেষ্টা করবেন কিন্তু গিয়াসুদ্দিন বলবান। সবথেকে সর্বাধিক মঙ্গল আক্রমণ কিন্তু আলাউদ্দিন খলজির সময় হয়েছিল, যেখানে 6 বার মঙ্গল আক্রমণ আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 42 কোন ঐতিহাসিক ফিরদৌসির অনুকরণে নিজের গ্রন্থ রচনা করেছেন বলে দাবি করেছে? এটা কিন্তু ইসামির ফুতুউস সালাতিন। ইনি নিজেকে বলেছিলেন। ইসামি কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সমসাময়িক, কিন্তু তিনি দক্ষিণ ভারতের যে বাহামনি সুলতানের মানে এতে থাকতেন। ঠিক আছে, দরবারে তিনি ছিলেন ইসামি। তো আমরা জানি যে ইসামির যে ফুতুউস সালাতিন, যেটা 1350-এর দিকে লিখিত গ্রন্থ, এখানে কিন্তু আমরা চরখার উল্লেখ পাবো। ঠিক আছে, ভারতীয় চরখা, এটা খুব প্রশ্ন দেয়। ঠিক আছে, আর ইসামি কিন্তু মোহাম্মদ বিন তুগলককে অনেক অনেক ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছিলেন। কারণ আমরা এটাও শুনে থাকি যখন মোহাম্মদ বিন তুগলক যে তার পলিসিগুলো নিয়েছিলেন, যেমন হচ্ছে রাজধানী পরিবর্তন, দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী পরিবর্তন, তো সেক্ষেত্রে ইসামির যে দাদু ছিলেন তিনি নাকি রাস্তায় ওই রাজধানী ট্রান্সফারের সময় মারা যান। ঠিক আছে, তো ইনি কিন্তু মোহাম্মদ বিন তুগলকের অনেক ক্রিটিসাইজ করেছেন ইসামি। আর উনি নিজের গ্রন্থটা শাহনামার অনুকরণে, মানে ফিরদৌসির গ্রন্থ শাহনামা, সেই গ্রন্থ অনুকরণে তিনি লিখেছেন বলে নিজের গ্রন্থটা, এই দাবিটা তিনি করেছেন। ঠিক আছে, 1594 সালে বাংলার সুবেদার বা গভর্নর কে নিযুক্ত হয়েছিলেন? এটা কিন্তু মানসিংহ অ্যান্সার হবে। ঠিক আছে, বাংলার সুলতানি শাসন ব্যবস্থার শেষ রাজবংশ কোনটা ছিল? বাংলাতে আমরা জানি যে হুসেন শাহী, নিজাম শাহী, ইলিয়াস শাহী, অনেক ডাইনেস্টি, তারপরে হচ্ছে রাজা গণেশের যে ডাইনেস্টি, এগুলো আমরা দেখব। কিন্তু সর্বশেষ যে রাজবংশ সেটা কিন্তু হচ্ছে কররানী ডাইনেস্টি। আমরা রিচার্ড এম ইটনের যদি আমরা বইটা পড়ি, বাংলায় যে ইসলামাইজেশন অফ বেঙ্গলের যে একটা বই আছে, বেঙ্গল ফ্রন্টিয়ার, এই গ্রন্থটাতে কিন্তু আমরা এই ব্যাপারে ক্রোনোলজিগুলো দেখতে পেয়ে যাব। ঠিক আছে, 45-এরটা দেখো, দিল্লির কোন সুলতান সম্প্রসারণ অপেক্ষা সুসংগঠিতকরণকে অগ্রাধিকার দিয়েছিলেন? এইটা আমি জাস্ট একটু আগেই আলোচনা করলাম। কুতুবউদ্দিন আইবক না, কারণ ইনি তো সম্প্রসারণ করেছিলেন। ঠিক আছে, ইলতুৎমিশ অবশ্যই তিনি অনেক জায়গা দখল করেছেন, গোয়ালিয়র থেকে শুরু করে অনেক। নাসিরউদ্দিন মাহমুদ, ইনিও হবেন না। সব থেকে এটা হবে উত্তর গিয়াসউদ্দিন বলবান। গিয়াসউদ্দিন বলবান বুঝেছিলেন উনি নিজে এত স্ট্রাগল করে করে দিল্লির সুলতান হয়েছিলেন, এবং একজন মানে পানিবাহক বা ভিস্তি থেকে শুরু করে 7টা পদে কাজ করে 20 বছর তিনি বিভিন্ন পোস্টে কাজ করে করে বিভিন্ন সুলতানের সময়, যখন তিনি নিজে সুলতান হয়ে অধিষ্ঠিত হলেন, তিনি বুঝেছিলেন যে নতুন কোনো সাম্রাজ্য দখল করা বা সাম্রাজ্যের সম্প্রসারণ অপেক্ষা সাম্রাজ্যটাকে, দিল্লির যে সাম্রাজ্যটাকে, সেটাকে সুসংগঠিতকরণটা খুব বেশি ইম্পর্টেন্ট। উনি একমাত্র বেঙ্গল মানে দখল করার জন্য, বেঙ্গলের বিদ্রোহ দমন করার জন্য 1280 সালে বাংলাতে গিয়েছিলেন, বুগরা খাঁ মানে ওনার নিজের বড় ছেলে মানে মেজ ছেলেকে সঙ্গে নিয়ে। ঠিক আছে, তো তাছাড়া গিয়াসউদ্দিন বলবানের কোনো এক্সপেনশন বা দিল্লির বাইরে উনি কিন্তু যাননি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। 46 গ্রেট ফার্ম তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? গ্রেট ফার্ম তত্ত্বের প্রবক্তা ছিলেন কারেন লেন্ড। ঠিক আছে, লিওনার্ড, এখানে লিওন, এই ইংলিশটাই দেখবে একটুখানি বানানগুলো, কারণ এই বানানগুলো খুব একটা মানে ঠিক দেওয়া নেই বাংলাতে, ট্রান্সলেশনটা খুব মানে খারাপ ট্রান্সলেশন। তারপরে দেখো
47টা। বাংলায় আফগান শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন? অবশ্যই শেরশাহ। ঠিক আছে, হুমায়ুন তো নয়, কারণ উনি তো আফগান ছিলেন না। আর ইসলাম শাহ তো শেরশাহেরই বংশধর। ঠিক আছে, তো আগে তো শেরশাহই হবে, দাউদ খানও কিন্তু নয়। 48এটা দেখো, ভক্তি আন্দোলনের মূল দর্শন কি ছিল? ভক্তি আন্দোলনের মূল দর্শন কি ছিল? ভগবানের প্রতি তীব্র ভালোবাসা প্রদর্শন করা। ঠিক আছে, ভক্তি, ভক্তিটা মানে মানে বোঝানো। নিম্নে বর্ণিত কোন গ্রন্থটি মাহমুদ গাওয়ান কর্তৃক রচিত নয়? এখানে কিন্তু বলেছে মাহমুদ গাওয়ান কোনটা রচনা করেননি, এটা সব থেকে মানে মাথায় রাখতে হবে। রিয়াত উল ইনসা এটা তিনি রচনা করেছিলেন। মান আজির উল ইনসা এটাও রচনা করেছিলেন। দিওয়ান ই আসরা এটাও রচনা করেছিলেন। আমরা জানি মুন্তাখাবুত তাওয়ারিক এটা কে রচনা করেছেন? বাদায়ুনি। ঠিক আছে, তাহলে উত্তর কিন্তু বাদায়ুনি, এই সরি মুন্তাখাবুত তাওয়ারিক, এটা কিন্তু মাহমুদ গাওয়ানের রচনা নয়। 50-এরটা দেখো, কোন নদী বিজয়নগর ও বাহামনি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা হিসাবে কাজ করেছিল? এটা একটা মানে একটু কনফিউজ আছে। আমরা জানি যে কৃষ্ণা এবং তুঙ্গভদ্রার যে অঞ্চলে, যে কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা যে নদী, তার যে মাঝখানে যে দোয়াব অঞ্চল, সেই দোয়াব অঞ্চলটাকে আমরা রায়চুর দোয়াব বলি। সেটা নিয়ে কিন্তু বিজয়নগর আর বাহামনির মধ্যে সব সময়তেই সংঘর্ষ দেখতে পাই। ঠিক আছে, এখানে কিন্তু তুঙ্গভদ্রা নদীটাই হবে, এটা কিন্তু প্রাকৃতিক সীমারেখা হিসাবে কাজ করেছিল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের 50টা প্রশ্ন, মানে আজকের বলতে এখন আলোচনা করা হলো। পার্ট 2 যে ভিডিও, সেটা আমরা আরও 50টা প্রশ্ন নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা করব। তোমরা আমাদের ভিডিওটাকে শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।